তো আবার একটা আমাদের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আমরা আগের দিন জারণ বিজারণ চ্যাপ্টারটা শেষ করেছি। তোমরা জানো যে আমি বলেছিলাম ক্লাস 11-এ বেশ কয়েকটা চ্যাপ্টার আমাদেরকে করে নিতে হবে, না হলে ক্লাস 12-এ খুব সমস্যায় পড়তে হবে। তো আমরা ক্লাস 11-এর আরেকটা চ্যাপ্টার আজকে আমরা শুরু করব এবং এই চ্যাপ্টারটা পড়ে নেব। সেটা হচ্ছে সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম। অনেকেই হয়তো সাম্যাবস্থা নামটার সঙ্গে পূর্ব পরিচিত। তো আমরা আজকে যে চ্যাপ্টারটা পড়বো, চ্যাপ্টারটার নাম হচ্ছে ভৌত ও রাসায়নিক পরিবর্তনে গঠিত সাম্যাবস্থা। এখানে দুটো সাম্যাবস্থার উপর দুটো চ্যাপ্টার আছে, মানে দুটো পার্ট আছে, একটা ভৌত সাম্যাবস্থা আর একটা হচ্ছে আয়নীয় সাম্যাবস্থা। তো আমরা প্রথমে ভৌত সাম্যাবস্থা পার্টটা দিয়ে শুরু করব। প্রথমে হচ্ছে সাম্যাবস্থা বলতে কি বোঝায়। সাম্যাবস্থাকে সন্ধি বিচ্ছেদ করলে সমান অবস্থা এ ধরনের কিছু একটা পাবে তুমি। তার মানে কোনো পরিবর্তন বিক্রিয়ার মধ্যে হবে না, এইটা একটা সাম্যাবস্থা ওয়ার্ডটা থেকে বোঝা যাচ্ছে। তো সাম্যাবস্থা সাধারণত দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে স্থিতিসাম্য, হচ্ছে স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম, আর একটা হচ্ছে গতিশীল সাম্য। তাহলে একটা স্থিতিসাম্য আর একটা গতিশীল সাম্য বা ডাইনামিক ইকুইলিব্রিয়াম। স্থিতিশীল সাম্য মানে হচ্ছে যেখানে সময়ের সঙ্গে সঙ্গে দুটোতেই কোনো ভৌত এবং রাসায়নিক ধর্মের খুব একটা পরিবর্তন হবে না, মানে কোনো পরিবর্তনই হবে না, তবেই সেটা সাম্যাবস্থায় আসবে। গতিশীল সাম্যাবস্থা হচ্ছে যদি দুটো বিক্রিয়া সমান কিন্তু বিপরীতমুখে ঘটতে থাকে, তাহলেও বিক্রিয়াটার মধ্যে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের কোনো পরিবর্তন হয় না। তাই এই ধরনের সাম্যাবস্থাকেও বলা হয় গতিশীল সাম্যাবস্থা। যেমন একটা উদাহরণ তোমাকে দিতে পারি, 2HI হাইড্রোআয়োডিক অ্যাসিড, এটা গ্যাসিয়াস, সেখান থেকে রিভার্সিবল চিহ্ন দিয়ে H2 গ্যাস আর I2 গ্যাস। তো এই H2 আর I2 এইটা যদি সাম্যাবস্থা থাকে, একটা বদ্ধ পাত্রের মতো যদি বিক্রিয়াটা ঘটাও, তাহলে দেখবে কি যে সময়ের সঙ্গে সঙ্গে এখানে হাইড্রোজেন, আয়োডিন এবং HI এর ঘনত্বের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে। তো আর এই যে চিহ্ন উভমুখী যে একটা অ্যারো, এটাকে বলা হয়, এটা হচ্ছে উভমুখী অ্যারো, হ্যাঁ, এবং এই হাফ অ্যারো দিয়ে লেখা হয়। এটা জেনারেলি সাম্যাবস্থায় এইটাকে ইউজ করা হয়, এই চিহ্নটা ইউজ করা হয়। তো এবার চলো আমরা দেখে নিই বিভিন্ন ধরনের ভৌত সাম্যাবস্থার সংক্ষিপ্ত আলোচনা। প্রথম হচ্ছে সলিড লিকুইড ইকুইলিব্রিয়াম, মানে কঠিন তরলের সাম্যাবস্থা। তো কঠিন তরল সাম্যাবস্থা কিরকম হয় না, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 অ্যাটমসফিয়ার প্রেসারে যদি কিছু পরিমাণ বরফ এবং কিছু পরিমাণ জল সম্পূর্ণ অন্তরিত একটা বদ্ধ পাত্রে, মানে তেমন ধরো থার্মোফ্লাক্সে কি করলাম না, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এবং 1 অ্যাটমসফিয়ার চাপে কিছু পরিমাণ জল এবং কিছু পরিমাণ বরফকে যদি আমরা রেখে দিই একটা থার্মোফ্লাক্সের মধ্যে, তাহলে দেখা যাবে কি যে সময়ের সঙ্গে সঙ্গে বরফ এবং জলের পরিমাণের কোনো পরিবর্তন ঘটবে না। এখন থার্মোফ্লাক্সে কেন রাখা হচ্ছে, কারণ হচ্ছে বাইরে থেকে কোনো তাপের আদান প্রদান হবে না। তো তাপের আদান প্রদান যদি না হয়, তাহলে জলও জমে বড় হবে না, বরফও জলে জলটা হবে না, মানে বরফটা গলে গিয়ে জল হবে না। তো তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে যদি আমরা একটা আইসোলেটেড সিস্টেম, মানে হচ্ছে থার্মোফ্লাক্স বা বদ্ধপাত্রে এরকমভাবে রেখে দিই যেখানে তাপের কোনো আদান প্রদান হয় না, সেই রকম জায়গায় যদি রেখে দিই, তাহলে জল এবং বরফের মধ্যে একটা সাম্যাবস্থা রচিত হবে, যেটা সময়ের সঙ্গে সঙ্গে তাদের কোনো পরিবর্তন হবে না। তো এটা হলো তোমার কঠিন তরলের সাম্যাবস্থা। তো এছাড়া তুমি বলতে পারো যে তরল ও বাষ্পের সাম্যাবস্থা, সেটাও করতে পারো। যেমন ধরো তোমাদেরকে একটা ছবি দেখাই, এই যে স্ক্রিনের মধ্যে একটা ছবি দেখতে পাচ্ছ। তো এই ছবিটার মধ্যে দেখো কি হয় না, প্রথমে যেমন বাষ্পায়নের শুরুতে এখান থেকে জলটা বাষ্পীভূত হতে শুরু করে এবং এই ফাঁকা জায়গাটা বাষ্প দ্বারা ভর্তি হতে শুরু করে। একটা সময় পরে গিয়ে দেখা যায় কি না, এই বাষ্পটা সম্পূর্ণ এখানে ভর্তি হয়ে গেছে। তখন কি হয় না, এই বাষ্পটা আবার ঘনীভূত হয়ে জলে পরিণত হয়, আর এদিকে তাপ যদি দাও জল থেকে আবার বাষ্প হবে। একটা সময় পরে গিয়ে দেখতে হবে যে জলের যে উপরে বাষ্পীভবন হওয়ার হার, মানে বাষ্পচাপ যা, আর জলের উপরে যে বাষ্পের দ্বারা সেই চাপ, আর জল থেকে বাষ্পতে যাওয়ার যে চাপ, দুটো সমান এবং বিপরীতমুখী কাজ করে। ফলে দেখবে তরল বা জলটি আর বাষ্পায়িত হবে না। ঠিক আছে, এবং এই অবস্থাটাকে বলা হয় বাষ্পায়নের সাম্যাবস্থা। আচ্ছা, এবার আমরা আরেকটা অন্য জিনিসে চলে যাই। সেটা হচ্ছে যে তোমরা জানো যে থামস আপ, কোকা কোলা অনেকেই খেয়েছো।
তো থামস আপ কোকা কোলার মধ্যে কি করা হয়, থামস আপ কোকা কোলাটা যদি ঝাঁকড়ে খোলা হয় তাহলে কি হবে না, ওর ভিতরে যত গ্যাস আছে গ্যাসটা বেরিয়ে চলে যাবে। তো কি গ্যাস থাকে আমরা অনেকেই হয়তো জানি যে তার মধ্যে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস দ্রবীভূত অবস্থায় থাকে। তো এটাকে কিভাবে দ্রবীভূত করা হয় সেই সংক্রান্ত একটা সূত্র আছে, সূত্রটা বিজ্ঞানী হেনরির নাম অনুসারে বলা হয় হেনরির সূত্র। হেনরি সূত্র বলছে স্থির উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ কোনো দ্রাবকে দ্রবীভূত গ্যাসের ভর দ্রবণের সঙ্গে সাম্যাবস্থায় স্থিত উক্ত গ্যাসের উপর চাপের সমানুপাতিক। অর্থাৎ ধরো একটা দ্রাবকে মানে ধরো জলে ডব্লিউ পরিমাণ গ্যাস দ্রবীভূত হলো, তাহলে কি পরিমাণ গ্যাস দ্রবীভূত হবে সেইটা ওই গ্যাসের উপর দেওয়া প্রযুক্ত চাপের সমানুপাতিক। এটাই হচ্ছে হেনরির সূত্র। তাহলে আবার বলছি যে যদি ডব্লিউ পরিমাণ গ্যাস একটা তরলে দ্রবীভূত হয় তাহলে সেটা কতটা দ্রবীভূত হবে সেটা ওই তরলটির উপর ওই গ্যাসটির উপর প্রযুক্ত চাপের সমানুপাতিক। এই কারণে দেখবে থামস আপ কোকা কোলা বোতল যখন খোলা হয় ওপরের চাপটা কমে যায়, চাপটা কমে গেলে জলের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের দ্রাব্যতাটাও কমে যায়। তাহলে পি কমে গেলে ডব্লিউটা কমে যাবে, দ্রাব্যতা কমে গেলে কি হবে, অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড ওখান থেকে বুদবুদ আকারে বেরিয়ে আসবে। এখন ডব্লিউ প্রপোর্শনাল টু কেপি, যে কোনো সমানুপাতিককে সমান করার জন্য একটা ধ্রুবক লাগে, এখানেও লাগবে সেটা কে হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক এবং কে ইন্টু পি। তো এই ছিল তোমার হেনরির সূত্র। এবং এরপরে দেখবে একটা কোয়েশ্চেন আছে যে সোডা ওয়াটার, এখানে বইয়ে দেখবে একটা কোয়েশ্চেন আছে যে সোডা ওয়াটারের বোতলে ছিপি খুললে জলে দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইড গ্যাস বুদবুদ আকারে বেরিয়ে আসে, তার কারণ কি? তো আমি এটা বললাম একটু আগেই, তো এখানে সুন্দরভাবে লিখে দেওয়া আছে, তোমরা একটুখানি দেখে নেবে, এইটা পরীক্ষায় আসতে পারে। এরপর চলো আমরা দেখে নিই একমুখী বিক্রিয়া ও বহুমুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়া কাকে বলে না, যে বিক্রিয়া, আমি এখানে প্রথমে হেডিং করি একমুখী বিক্রিয়া, মানে এটা ইংরেজিতে বলে ইরিভার্সিবল রিঅ্যাকশন, IRR EVERSIBLE, ইরিভার্সিবল রিঅ্যাকশন। ঠিক আছে, তো একমুখী বিক্রিয়া কাকে বলে না, যে বিক্রিয়াগুলি রাসায়নিক সংযোগে উৎপন্ন বিক্রিয়াজাত পদার্থ বা বিক্রিয়াগুলি বিক্রিয়াধীন অবস্থার পরিবর্তন সহায়ক হলেও বিক্রিয়ক পদার্থে পরিবর্তিত হয় না। তার মানে হচ্ছে কি না, ধরো A+B বিক্রিয়া করে C+D করেছে, এই C+D আর বিক্রিয়া করে A+B এই দিকে ফিরতে পারবে না। এই ধরনের বিক্রিয়াগুলোকে বলা হয় একমুখী বিক্রিয়া। যেমন ধরো 2KClO3 কে যদি তুমি হিট দাও, এটা সলিড, তো উৎপন্ন হবে 2KCl লবণ, এটাও সলিড, প্লাস 3O2। এখন অক্সিজেন যখনই মুক্ত হয়ে যাবে কি হবে, অক্সিজেন তো গ্যাস ও উড়ে চলে যাবে, তাহলে কিন্তু আর অক্সিজেন KCl একসঙ্গে বিক্রিয়া করে KClO3 উৎপন্ন করতে পারবে না। সুতরাং এই ধরনের বিক্রিয়াগুলোকে বলা হয় একমুখী বিক্রিয়া। এবার নেক্সট আমরা পড়ব উভমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়া ইংরেজি হচ্ছে রিভার্সেবল। নেক্সট হচ্ছে রিভার্সিবল রিঅ্যাকশন। যে বিক্রিয়কগুলির রাসায়নিক সংযোগে উৎপন্ন বিক্রিয়াজাত পদার্থ বিক্রিয়াকালীন অবস্থায় নিজেদের মধ্যে বিক্রিয়া ঘটিয়ে পুনরায় আংশিকভাবে বিক্রিয়ক পদার্থে পরিণত হয় এবং বিক্রিয়াকালীন অবস্থাকে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থগুলির মধ্যে সাম্যাবস্থা সৃষ্টি করে, তাকে উভমুখী বিক্রিয়া বলে। তার মানে কি না, এখানে যেমন ধরো NH4Cl এখান থেকে রিভার্সিবল দিলাম, রিভার্সিবল দিয়ে হচ্ছে NH3 প্লাস HCl। তাহলে কি হচ্ছে এখানে ব্যাপারটা না, এইখানে দেখো সবকটাই গ্যাস, NH4Clটা অ্যাকচুয়ালি ভোলাটাইল, বাষ্প হয় আর কি, NH3 গ্যাস, HCl এখানে বাষ্প উৎপন্ন হয়। তো দেখো এখানে NH3 এবং HCl উৎপন্ন হচ্ছে সম্মুখ বিক্রিয়ায়, এবং যদি এটা বদ্ধ পাত্রে সংগঠিত করো তাহলে একটা সময় পরে গিয়ে NH3 এবং HCl নিজেদের মধ্যে বিক্রিয়া করে আবার ওটা NH4Cl তৈরি করবে। কিন্তু মনে রাখবে যে উভমুখী বিক্রিয়া সবসময়ই বদ্ধ পাত্রে মানে বদ্ধ জায়গার মধ্যে করা হয়, খোলা জায়গার মধ্যে করলে কিন্তু সবসময় উভমুখী বিক্রিয়া নাও হতে পারে। যদি কোনো গ্যাস থাকে তাহলে তো উভমুখী বিক্রিয়া হবেই না, সে তো উড়ে চলে যাবে, তাহলে আবার বিক্রিয়া কীভাবে করবে। তো আরও কয়েকটা উভমুখী বিক্রিয়ার উদাহরণ দিই, যেমন ধরো N2 হচ্ছে নাইট্রোজেন গ্যাস প্লাস 3H2 হাইড্রোজেন গ্যাস, রিভার্সিবল যদি করা হয় তাহলে উৎপন্ন হবে এখানে 2NH3, তাহলে N2 প্লাস 3H2 থেকে হচ্ছে 2NH3। তো
তো এটাও হচ্ছে তোমার কি বলবো না একটা উভমুখী বিক্রিয়া। তো একটু আগে আরেকটা দেখেছি আমরা H2 প্লাস I2 থেকে 2HI বা 2HI ভেঙে গিয়ে H2 প্লাস I2, ওটা হচ্ছে উভমুখী বিক্রিয়া। তো এবার আছে তোমাদের উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য। দেখো, উভমুখী বিক্রিয়া সম্মুখ এবং বিপরীত বিক্রিয়া যে কোনো দিক থেকেই সেটা শুরু করা যায়। মানে তুমি যদি হাইড্রোজেন এবং নাইট্রোজেন নিয়ে তৈরি শুরু করো তাহলে একটা সময় পর গিয়ে NH3 পাবে। আবার NH3-কেও যদি ভাঙো তাহলে এদিকেও বিক্রিয়াটা হবে। তার মানে কি যে কোনো একদিক থেকে তুমি এটাকে শুরু করতে পারো। তবে উভমুখী বিক্রিয়া, সম্মুখ বিক্রিয়া এবং বিপরীত বিক্রিয়া দুটো একই সঙ্গে সংগঠিত হয় এবং উভমুখী বিক্রিয়ার অসম্পূর্ণতার জন্য এই বিক্রিয়াগুলি কখনোই নিঃশেষিত হয়ে যায় না। অর্থাৎ 100% অ্যামোনিয়া উৎপন্ন হয়ে গেল, নাইট্রোজেন এবং হাইড্রোজেন শেষ হয়ে গেল, এরকম কখনোই হয় না। এই ধরনের বিক্রিয়ায় সম্মুখ এবং বিপরীত বিক্রিয়ার হার সমান বলে বিক্রিয়াটি যে কোনো দিক থেকে শুরু করলে সে একই সময় পরে গিয়ে তুমি সাম্যাবস্থায় পৌঁছতে পারবে এবং সাম্যাবস্থায় ডেল জি মানে গিভস ফ্রি এনার্জি চেঞ্জ, ডেল জি এর মান 0 হয়। তো এইগুলো ছিল উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য। তো নেক্সট হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা। রাসায়নিক সাম্যাবস্থা সম্বন্ধে আমরা ডিটেলসে পড়বো। এটাকে ইংরেজিতে বলে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম হচ্ছে, যেমন ধরো আমি একটা বিক্রিয়া ধরে নিই A প্লাস বি থেকে হচ্ছে C প্লাস ডি, ঠিক আছে। তো এবার কি হবে, দেখো আমি যদি A B থেকে শুরু করি, এখন এই বিক্রিয়া ধরলাম উভমুখী বিক্রিয়া, তাহলে এদিকে হাফ আয়ড ওদিকে হাফ আয়ড হবে। এখন A B তাহলে বিক্রিয়ার শুরুতে কি হবে, A এবং B এর গাঢ়ত্ব সব থেকে বেশি হবে। বিক্রিয়া যত চলবে A B এর গাঢ়ত্ব আস্তে আস্তে কমবে এবং C D এর গাঢ়ত্ব আস্তে আস্তে বাড়বে। এখন C D বিক্রিয়ার শুরুতে গাঢ়ত্ব কত ছিল, 0 ছিল, তাই তো। তো এবার বিক্রিয়া যত চলবে আমি ধরো তত কি হবে গো, C D এর গাঢ়ত্বটা বাড়বে এবং A B এর গাঢ়ত্বটা আস্তে আস্তে কমবে। একটা সময় পরে গিয়ে দেখা যাবে যে দুটো লাইন একসঙ্গে মিশে যাচ্ছে। তাহলে বাঁ দিকের এই বিক্রিয়াটা কি না, এইটা হচ্ছে তোমার A প্লাস বি থেকে C প্লাস ডি হচ্ছে, আর এই নিচের দিকে যেটা আছে সেটা কি হচ্ছে না, C প্লাস ডি থেকে A প্লাস বি হচ্ছে। এবার তাহলে কি হচ্ছে, এখানে না আস্তে আস্তে AB পরিমাণটা কমছে, একটা CD 0 ছিল, CD পরিমাণটা আস্তে আস্তে বাড়ছে। তাহলে এই জায়গাটা হচ্ছে কি, এই জায়গাটাতে পৌঁছলে, এই পয়েন্টটাই পৌঁছলে সাম্য বিন্দু বলে। এখানে গেলে বিক্রিয়াটা ইকুইলিব্রিয়ামে পৌঁছবে এবং এর পরে যে বিক্রিয়াটা হবে A প্লাস বি রিভার্সিবল C প্লাস ডি, অর্থাৎ AB যে পরিমাণ CD তৈরি করছে ঠিক একই রেটে CD বিক্রিয়া করে AB তৈরি করছে। ক্লিয়ার? তো এইভাবে আমরা গ্রাফের মাধ্যমে সাম্যাবস্থা ব্যাপারটাকে এক্সপ্লেইন করতে পারি। প্রসঙ্গক্রমে একটা জিনিস বলে রাখি, যেটা হচ্ছে রাসায়নিক যে সাম্যাবস্থা এটা প্রকৃতপক্ষে গতিশীল, তাই একে সবসময় গতিশীল সাম্য বলা হয়। তার কারণ হচ্ছে কোনো সময়তেই তুমি 100% CD পাবে না বা 100% AB পাবে না। বিক্রিয়াটা অনন্তকাল ধরে চলতে থাকবে যদি তুমি আদার্স যে সিস্টেম অর্থাৎ চাপ, তাপ ইত্যাদি যে ভৌত অবস্থাগুলো আছে সেগুলো যদি অপরিবর্তিত রাখো তাহলে এই বিক্রিয়াটা আজীবন চলতে থাকবে, কখনো বিক্রিয়াটা সম্পূর্ণ হবে না। এবং তোমাকে আপাতদৃষ্টি দেখে মনে হয় বিক্রিয়া শেষ হয়ে গেছে, কারণ বিক্রিয়ার গাঢ়ত্বের কারোর কোনো চেঞ্জ হচ্ছে না, রঙের কোনো চেঞ্জ হচ্ছে না, উষ্ণতার কোনো চেঞ্জ হচ্ছে না, কিন্তু বিক্রিয়াটা ভিতরে ভিতরে চলছে। তো এই জন্য রাসায়নিক সাম্যাবস্থাকে গতিশীল সাম্য বলা হয়। তো এইবার চলে এসো রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য। তাহলে রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য, এক নম্বর হচ্ছে স্থায়িত্ব। স্থায়িত্ব কি না, সাম্যাবস্থা থাকা কোনো রাসায়নিক বিক্রিয়া যদি উষ্ণতা, চাপ এই ইত্যাদি যে ভৌত রাশিগুলো আছে এগুলো যদি অপরিবর্তিত রাখো তাহলে এই সাম্যাবস্থা কোনো পরিবর্তন হবে না। নেক্সট হচ্ছে গতিশীলতা, 2 নম্বর হচ্ছে গতিশীলতা। অর্থাৎ একটু আগে আমি যেটা আলোচনা করছিলাম যে কোনো রাসায়নিক বিক্রিয়া সাম্যাবস্থায় পৌঁছানোর পর বিক্রিয়াটা থেমে থাকে না,
বরং সম্মুখ ও বিপরীত বিক্রিয়া একই হারে চলতে থাকে। নেক্সট হচ্ছে অসম্পূর্ণতা। নেক্সট হচ্ছে অসম্পূর্ণতা মানে হচ্ছে কোনো বিক্রিয়ায় কখনো মানে 100% পৌঁছায় না, অর্থাৎ এ বি পুরোটা বিক্রিয়া করে সিডি উৎপন্ন করলো, 100% সিডি বা 100% এবি সেটা কখনোই হয় না। কারণ 100% যদি সম্পূর্ণই হয়ে যায় বিক্রিয়াটা, তাহলে সাম্যাবস্থার কোনো অস্তিত্বই থাকবে না। নেক্সট 4 নম্বর হচ্ছে সাম্যাবস্থাকে উভয় দিক থেকে অর্জন করা যায়, অর্থাৎ তুমি যদি এ বি নিয়ে শুরু করো তাহলে সিডি পাবে এবং এক সময় পরে গিয়ে রিভার্সিবলটা পেয়ে যাবে, আবার যদি সিডি নিয়ে শুরু করো একটা সময় পরে এবি পাবে এবং সমমা বিন্দু পেরিয়ে গিয়ে সেটা গিয়ে তোমার রিভার্সিবল বিক্রিয়ায় পরিণত হবে। সুতরাং যে কোনো দিক থেকেই শুরু করা যায়। আর 5 নম্বর খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্যাটালিস্ট। তো ক্যাটালিস্ট হচ্ছে মানে অনুঘটক সাম্যাবস্থার কোনো প্রভাবিত করে না সাম্যাবস্থাকে, শুধুমাত্র মানে এই গতিটা বাড়িয়ে দেয়, বিক্রিয়ার গতিটা বাড়িয়ে দেয়। তার ফলে কি হয়, সাম্যাবস্থাটা দ্রুত অর্জিত হয়। মানে যেমন ধরো ওই যে KClO3 দিয়ে একটা বিক্রিয়া দিয়েছিলাম এই এখানটাতে, তো এটা যদি বদ্ধপাত্রে করা হয় তাহলে রিভার্সিবল হবে। এখন এই ধরনের রিভার্সিবল বিক্রিয়াগুলোতে যদি ধরো অনুঘটক ব্যবহার করো, যদি অনুঘটক ব্যবহার করলে কি হবে না, অনুঘটক ব্যবহার করলে ধরো যেটা হতে 10 মিনিট সময় লাগছিল সেটা 2 মিনিটে হয়ে যাবে, বা যেটা ধরো 700 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা লাগছিল সেটা 200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে হয়ে যাবে। তার মানে কি হয় না, বিক্রিয়ার মাধ্যমে যদি অনুঘটক ব্যবহার করা হয় তাহলে সাম্যাবস্থাটা কোনো অল্টার্ড হয় না, মানে সাম্যাবস্থা বিক্রিয়কের যা গাঢ় হতে হবে, বিক্রিয়াজাত পদার্থের যা গাঢ় হতে হবে, এই যে কন্ডিশনগুলো আছে সেইগুলো কোনো রকম চেঞ্জ হয় না, শুধুমাত্র সময়টা চেঞ্জ হয়, সাম্যাবস্থাটা দ্রুত অর্জিত হয়। তো চলো আমরা নেক্সট চলে যাই, সেটা হচ্ছে সমসত্ব সাম্যাবস্থা। সাম্যাবস্থাকে জেনারেলি সমসত্ব এবং অসমসত্ব দুটো ভাগে ভাগ করা হয়। তাহলে 1 নম্বর আমরা লিখি সমসত্ব। সমসত্ব সাম্যাবস্থা কাকে বলে না, কোনো রাসায়নিক বিক্রিয়ায় যখন বিক্রিয়াজাত পদার্থগুলি একই দশায় থাকে তখন সেই সাম্যাবস্থাকে বলে সমসত্ব সাম্যাবস্থা, ইংরেজিতে বলে হোমোজিনিয়াস ইকুইলিব্রিয়াম। যেমন হচ্ছে নাইট্রোজেন ধরো গ্যাস, তার সঙ্গে হাইড্রোজেন এটাও গ্যাস, রিভার্সিবল দিয়ে 2NH3 এটাও গ্যাস। তাহলে N2+3H2 থেকে 2NH3, এখানে দেখো নাইট্রোজেন, হাইড্রোজেন এবং অ্যামোনিয়া সবগুলোই গ্যাস। তো তাহলে কি হচ্ছে না, এই যে সাম্যাবস্থাটা হলো সেখানে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থগুলো একই দশায় থাকছে, তাই এই সাম্যাবস্থাকে বলা হয় সমসত্ব সাম্যাবস্থা। নেক্সট হচ্ছে অসমসত্ব সাম্যাবস্থা। এখানে নাম শুনে বুঝতে পারছো কোন রাসায়নিক বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থগুলো যদি একাধিক দশায় উপস্থিত থাকে তখন সেই সাম্যাবস্থাকে বলা হয় অসমসত্ব সাম্যাবস্থা। যেমন হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট CaCO3 সলিড থেকে হচ্ছে CaO+CO2, এটা হচ্ছে সলিড, এটা হচ্ছে গ্যাস। তাহলে এই যে সাম্যাবস্থা CaCO3 থেকে CaO+CO2, তো এই যে সাম্যাবস্থাকে বলা হয় অসমসত্ব সাম্যাবস্থা। আচ্ছা, তাহলে সাম্যাবস্থাটাকে সমসত্বতার ভিত্তিতে এটাকে দুটো ভাগে ভাগ করা হলো। তো চলো আমরা এবার চলে যাই নতুন একটা জিনিসে, সেটা হচ্ছে ভর ক্রিয়া সূত্র। এটাকে বলে ল অফ মাস অ্যাকশন। ল অফ মাস অ্যাকশন, দেখো এটা কি জিনিস না, স্থির উষ্ণতায় কোন নির্দিষ্ট মুহূর্তে রাসায়নিক বিক্রিয়ার হার ওই মুহূর্তে বিক্রিয়া সিস্টেমে উপস্থিত প্রতিটি বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। ব্যাপারটা বোঝা গেল না? অ্যাকচুয়ালি এখানে এটা বুঝতে গেলে প্রথম বুঝতে হবে সক্রিয় ভর কাকে বলে। সক্রিয় ভর বা অ্যাক্টিভ মাস হচ্ছে যে কোনো একটা বিক্রিয়া চলাকালীন যে কোনো মুহূর্তে সেই সময় সেখানে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব কত আছে, বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব কত আছে।
যেমন ধরো এ এর সঙ্গে বি এর বিক্রিয়া হচ্ছে এবং সি প্লাস ডি উৎপন্ন হচ্ছে। এখন বিক্রিয়াটা শুরুর সময় মানে যখন টাইম টি ইকুয়ালস টু 0 তখন এইগুলো কত করেছিল, ধরো 100% আছে, এটাও 100% আছে, তাই তো। এবার ধরো টি ইকুয়ালস টু 10 মিনিট মানে 10 মিনিট বিক্রিয়া হয়ে গেছে যখন, তখন এটা ধরো 70% পড়ে আছে, এটা ধরো 80% পড়ে আছে। তাহলে আমি এটা পার্সেন্টেজে দিলাম, যদিও ঘনত্বটা এরকম পার্সেন্টেজে বেরোয় না, ওটা ঘনত্বের যে একক সেটা দিয়ে বের করতে হয়, তার সিস্টেম আছে আলাদা। আমি বোঝানোর জন্য তোমাদের পার্সেন্টেজটা দিলাম। তো অ্যাকচুয়ালি কি হয় না, বলছে যে সক্রিয় ভর হচ্ছে সেই মুহূর্তে মানে টি ইকুয়ালস টু 10 মিনিট এই সময়ে বিক্রিয়ক পদার্থের যে ঘনত্ব সেটাই হচ্ছে তার সক্রিয় ভর। তাহলে সক্রিয় ভর বলতে সাধারণভাবে বোঝায় যে পদার্থটির গাঢ়ত্বকে, ঠিক আছে। এবং এই সক্রিয় ভর বা মোলার গাঢ়ত্ব মানে একসময় তোমাদের মনে হচ্ছে যে ভর মানে তো ভরের একক হওয়া উচিত, আবার এখনই বলছি গাঢ়ত্ব, কেমন মিলে যাচ্ছে। তো দুটো একই জিনিস, সক্রিয় ভর সমান মোলার গাঢ়ত্ব। একে এন বাই ভি এরকম ভাবে প্রকাশ করা হয়, যেখানে এন হচ্ছে ধরো ভি আয়তনের কোন দ্রবণে এন গ্রাম অণু কোন পদার্থ যদি দ্রবীভূত থাকে তাহলে তার গাঢ়ত্ব কি হবে, এন বাই ভি হবে। তাহলে এন গ্রাম অণু দ্রবীভূত আছে ধরো ভি লিটার বা ভি আয়তনের কোন একটা দ্রবণে, তাহলে এন বাই ভি হবে মোলার গাঢ়ত্ব। এখন এই মোলার গাঢ়ত্বের উপরেই কিন্তু বিক্রিয়ার হারটা নির্ভর করে। যেমন ধরো যদি এগুলো 100% থাকে তখন সিডি নেই, তার মানে কি সম্মুখমুখী বিক্রিয়ার হারটা সব থেকে বেশি হচ্ছে, পশ্চাৎমুখী বিক্রিয়া সেরকম হচ্ছেই না বলতে গেলে। এখন আস্তে আস্তে কিছু 10 মিনিট 15 মিনিট 20 মিনিট পর এখানে সিডি গুলো ধরো এটা 20% এটা 30% এরকম উৎপন্ন হচ্ছে। এইবার যখন সিডি উৎপন্ন হলো তখন সিডিও আবার নিজেদের মধ্যে বিক্রিয়া করে এবি করার চেষ্টা করবে, কারণ প্রত্যেকটা বিক্রিয়া আমরা জানি রিভার্সিবল বদ্ধপাত্রে। তো তাহলে কি হবে না, এ বি বিক্রিয়া করে সিডি উৎপন্ন করছে, কিছুক্ষণ পর দেখা যাবে সিডিও বিক্রিয়া করে এবি করছে। তাহলে তখন সম্মুখ যে বিক্রিয়াটা হার ছিল সেটা নিশ্চয় হবে না, তার গাঢ়ত্বটা আস্তে আস্তে যত কমছে এ আর বি এর, তাদের রেটটাও কমবে। সেইটাই বলছে যে কোনো মুহূর্তে এই যে রাসায়নিক বিক্রিয়াটার হার ওই মুহূর্তে সক্রিয় ভরের মানে এ বি কি পরিমাণ আছে তার গাঢ়ত্বের সমানুপাতিক। এটাই হচ্ছে তোমার ভরক্রিয়া সূত্র, ঠিক আছে। তো আশা করি ভরক্রিয়া সূত্র নিয়ে খুব একটা অসুবিধা নেই। তাহলে আমি বিক্রিয়ার হারকে যদি ছোট হাতের আর দিয়ে প্রকাশ করি তাহলে আমি বলতেই পারি আর প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন অফ এ ইন্টু কনসেন্ট্রেশন অফ বি, মানে এই দুটোর গাঢ়ত্বের সঙ্গে সমানুপাতিক। এবং গাঢ়ত্ব সমান, এটাকে সমান করার জন্য কে দিয়ে গুণ করতে হবে, তাহলে কে ইন্টু এ ইন্টু বি, ঠিক আছে। তো চলো এবার আমরা একটা খুব ইম্পর্টেন্ট জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে ভরক্রিয়া সূত্রের একটা গাণিতিক রূপ বা এর সাহায্যে সাম্য ধ্রুবক কিভাবে নির্ণয় করা যায়। ধরো তাহলে আমি এখানে লিখতে পারি যে ভরক্রিয়া সূত্রের গাণিতিক রূপ, তাহলে হ্যাঁ লিখতে পারি ভরক্রিয়া সূত্রের গাণিতিক রূপ। এখন ধরো একটা বিক্রিয়া দিচ্ছি আমি এ এ প্লাস বি বি সি সি প্লাস ডিডি হলো। এবার দেখো এখানে ভরক্রিয়া সূত্র প্রয়োগ করি। প্রথম হচ্ছে সম্মুখ বিক্রিয়ার হার, আমি যদি রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন আর এফ দিই তাহলে এটা কার সঙ্গে প্রপোর্শনাল হবে গো, এই এ বির সঙ্গে প্রপোর্শনাল হবে। তাহলে এ টু দি পাওয়ার এ ইন্টু বি টু দি পাওয়ার বি, ক্লিয়ার। এবার সমানুপাতিকে সমান করতে গেলে কি লিখতে পারি, বা আর এফ ইকুয়ালস টু কে ইন্টু এ টু দি পাওয়ার এ ইন্টু বি টু দি পাওয়ার বি, ওকে। এবং বিপরীত বিক্রিয়ার হার দ্যাট ইজ আর ব্যাকওয়ার্ড, এইটা প্রপোর্শনাল টু সি টু দি পাওয়ার সি ইন্টু ডি টু দি পাওয়ার ডি, বা আর ব্যাকওয়ার্ড সমান কে ইন্টু সি টু দি পাওয়ার সি ইন্টু ডি টু দি পাওয়ার ডি। এখন দেখো বিক্রিয়াটা যদি সাম্যাবস্থায় পৌঁছায় তাহলে কি হবে গো, রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন ইজ ইকুয়ালস টু রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। সম্মুখ বিক্রিয়ার হার আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার এই দুটো সমান হবে। তো কাজেই আমি কি লিখতে পারি
যে কে ইন্টু এ টু দি পাওয়ার এ ইন্টু বি টু দি পাওয়ার বি এটা সমান কে ইন্টু সি টু দি পাওয়ার সি ইন্টু ডি টু দি পাওয়ার ডি। তাহলে এখানে কে কে না, এখানে সরি আমি কে কে কাটবে না, কারণ হচ্ছে দুটো ভর আলাদা, দুটো ধ্রুবক আলাদা, কারণ একটা সম্মুখ বিক্রিয়া। তাহলে আমি এটাকে কে এফ দিচ্ছি, এখানে কে বি দিচ্ছি। তাহলে এটা কে এফ হবে, এটা কে বি হবে। তাহলে আমি কে এফ বাই কে বি এটা সমান কি লিখতে পারি, সি টু দি পাওয়ার সি ইন্টু ডি টু দি পাওয়ার ডি ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এ ইন্টু বি টু দি পাওয়ার বি। এখন দেখো ধ্রুবককে ধ্রুবক দিয়ে যদি ভাগ করি, তাহলে ধ্রুবক কে এফ বাই কে বি, তাহলে ধ্রুবককে যদি ধ্রুবক দিয়ে ভাগ করি তাহলে কি দাঁড়ায় গো, তাহলে বা ধ্রুবক দাঁড়ায়, সেটাকে আমি কে দিচ্ছি। তাহলে কে সমান সি টু দি পাওয়ার সি ডি টু দি পাওয়ার ডি ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এ ইন্টু বি টু দি পাওয়ার বি। ঠিক আছে, তো তাহলে এই যে ধ্রুবকটা এলো সেটা হচ্ছে কোন দুটো ধ্রুবককে ভাগ করে এলো, ফরওয়ার্ড রিঅ্যাকশন আর ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের যে ধ্রুবক সেই দুটোকে ভাগ করে এলো, এবং এই কেটাকে বলা হয় সাম্য ধ্রুবক, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। তাহলে আমরা পেলাম যে ভরক্রিয়া সূত্র গাণিতিক রূপ বা এর মাধ্যমে একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট সাম্য ধ্রুবকের মান নির্ণয়। তাহলে আমি এ বি সি ডি এদের ঘনত্ব এবং এদের সহগগুলো যদি জানি তাহলে তার মান বসালে আমি খুব সহজে এখান থেকে সাম্য ধ্রুবকের মানটা পেয়ে যাব। তো এইভাবে অনেক সময় পরীক্ষা হলে বের করতে দেয়। তবে প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি, সাম্য ধ্রুবক আবার 3 রকমের হয়। একটা হচ্ছে তোমার কে পি বা কে সি, প্রথমে কে সি লিখি, কে সি মানে সি ফর কনসেন্ট্রেশন। এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে ভরেছি না, থার্ড ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে, তার মানে এগুলো ঘনত্ব দিয়ে প্রকাশ করছে সাম্য ধ্রুবকটাকে। তাই এই যে সাম্য ধ্রুবকটা এটাকে অ্যাকচুয়ালি কে সি বলা হয়, যেখানে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের যে গাঢ়ত্ব মানে দিয়ে সেগুলোকে প্রকাশ করা হয়। তাহলে এটা হচ্ছে কে সি। আরেকটা হয় কেপি হয়। কেপিটা কি জিনিস, হোয়াট ইজ কেপি? কেপিতে তোমার এই যে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থ সেইগুলোকে তাদের সক্রিয় ভরকে ওদের আংশিক চাপের মাধ্যমে প্রকাশ করা হয়। আংশিক চাপ তোমরা জানো, সরি ডাল্টনের আংশিক চাপ। তো এখানে তাহলে কি উৎপন্ন হবে না, এখানে পি কি লেখা হবে, পি ডি টু দি পাওয়ার ডি ইন্টু পি সি টু দি পাওয়ার সি ডিভাইডেড বাই পি এ টু দি পাওয়ার এ ইন্টু পি বি টু দি পাওয়ার বি। যেখানে এই যে পি এ পি বি পি সি এই যে ব্যাপারগুলো আছে এইগুলো হচ্ছে এদের আংশিক চাপ। এখন প্রসঙ্গক্রমে আংশিক চাপটা তোমাদের একটু মনে করিয়ে দিই কি আংশিক চাপটা। ধরো একটা এরকম বড় একটা বেলুন নেওয়া হলো এবং এই বেলুনের মধ্য দিয়ে নাইট্রোজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে প্রবেশ করিয়ে দেওয়া হলো। তাহলে বেলুনের মধ্যে একই পরিমাণ, ধরো এখানে 10 ml, এটা ধরো 50 ml, আর কার্বন ডাইঅক্সাইড ধরো 100 ml। এবার তাহলে টোটাল কত হলো না 160 ml। তাহলে 160 ml গ্যাস দিলাম, তাহলে বেলুনটা ফুলে গেল। এখন এই অবস্থায় যে চাপ, এবং এখান থেকে পুরো গ্যাস কোটাকেই বের করে নিলাম, যে শুধুমাত্র 10 ml নাইট্রোজেন দিলাম, তাহলে যে চাপটা দেবে বেলুনের উপরে সেটা হচ্ছে নাইট্রোজেনের আংশিক চাপ। শুধুমাত্র হাইড্রোজেন দিলাম 50 ml, এই যে পরিমাণটা ছিল, শুধু 100 পরিমাণ কার্বন ডাইঅক্সাইড দিলাম, বাকি দুটো গ্যাস দিলাম না, তাহলে বেলুনের উপর যে চাপটা দেবে সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের আংশিক চাপ। তো এটা তোমরা আগে পড়েছো। তো আংশিক চাপ দিয়ে যদি প্রকাশ করা হয় তাহলে যে সাম্য ধ্রুবকটা বেরোয় তাকে বলা হয় কেপি। ঠিক আছে, আর দ্য লাস্ট হচ্ছে মৌল ভগ্নাংশ কে এক্স। মৌল ভগ্নাংশ দিয়ে যদি প্রকাশ করা হয় তার মানে কে এক্স এটা হচ্ছে এক্স ডি টু দি পাওয়ার ডি ইন্টু এক্স ধরো সি টু দি পাওয়ার সি এক্স এ টু দি পাওয়ার এ ইন্টু এক্স বি টু দি পাওয়ার বি। তো তাহলে এখানে এক্স এ বি সি ডি এগুলো হচ্ছে এই যে এ বি সি ডির মৌল ভগ্নাংশ। মৌল ভগ্নাংশ জিনিসটা কি আমি একটুখানি ক্লিয়ার করার চেষ্টা করি। সেটা হচ্ছে ধরো N1 N2 আর N3
একটা মোল গ্যাস একসঙ্গে মেশানো আছে, সেটা হতে পারে নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড। তাহলে এটা ধরো নাইট্রোজেন, এটা ধরো হাইড্রোজেন, এটা ধরো কার্বন ডাইঅক্সাইড। তাহলে নাইট্রোজেনের মোল ভগ্নাংশ কত হবে? N1 বাই এই টোটালটা ধরো যোগ করে n হলো, তাহলে N1 বাই n। হাইড্রোজেনের মোল ভগ্নাংশ কত হবে? N2 বাই n। না, কার্বন ডাইঅক্সাইডের হবে N3 বাই n। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে এই যে N1, N2, N3 তাদের টোটাল মোল সংখ্যাকে দিয়ে যদি ভাগ করা হয় তাহলে সেগুলো মোল ভগ্নাংশ আসে। এবং এক্ষেত্রে এটাকে বলতে পারো তুমি x1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে x3। তাহলে এইগুলো বোঝা যাচ্ছে যে এখানে কোথা থেকে xd, xc, xb হলো, এগুলো শুধু হচ্ছে এদের মোল ভগ্নাংশ, অর্থাৎ কতগুলো d আছে ডিভাইডেড বাই টোটাল মোল, কতগুলো c আছে ডিভাইডেড বাই টোটাল মোল। তো এরকম ভাবে মোল ভগ্নাংশ যদি প্রকাশ করা হয় তাহলে যে সামুদ্রিকটা পাবে তাকে বলে kx। ঠিক আছে, তো আরেকবার ভিডিওটা দেখবে প্রথম থেকে, তার যদি কোনো অসুবিধা থাকে তাহলে সেটা ক্লিয়ার হয়ে যাবে। আজকে এই পর্যন্তই থাক, আবার এর পরবর্তী ধাপটা পরবর্তী ভিডিওয়ে আমরা দেখব। ধন্যবাদ।